সকলকেই প্রতিদিনের ন্যায় আজকেও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা দ্বিপদ উপপদ সম্পর্কিত 3 নম্বর পর্ব তোমাদের সামনে হাজির করেছি। এই 3 নম্বর পর্বে ঢোকার প্রাক মুহূর্তে আমরা যে বিষয়টুকু তোমাদের সামনে একটু রিমাইন্ড করব সেটা হলো এর পূর্বের যে দুটো পর্ব সেই পর্বে কি কি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমরা প্রথম পর্বে দেখানোর চেষ্টা করেছিলাম যে দ্বিপদ উপপদ সম্পর্কিত যত বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির ফর্মুলাগুলো কিভাবে বের করা হয়, প্রত্যেকটা বিস্তৃতির সাধারণ পদ বের করার ফর্মুলাগুলোই বাকি, এবং সর্বোপরি সেই বিস্তৃতি এবং সাধারণ পদ বের করার ফর্মুলাগুলোকে অঙ্কের মাধ্যমে কি করে সুনিপুণভাবে প্রয়োগ করা হয় সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। ঠিক এর আগের পর্বে অর্থাৎ 2 নম্বর পর্বে কি দেখানো হয়েছিল যে কোনো দ্বিপদ রাশিমালার বিস্তৃতিতে কটা মধ্যপদ থাকবে, কোন পদটা মধ্যপদ হবে সেই সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী, তাদের প্রয়োগ এবং তার সাথে আরো ভেরিয়াস টাইপসের কিছু প্রবলেম তোমাদের সামনে পরিবেশন করা হয়েছিল। আজকে এই দ্বিপদ উপপদ সম্পর্কিত লাস্ট ক্লাসে এসে কিছু মিসলেনিয়াস টাইপস অফ প্রবলেম তোমাদের সামনে না দেখালে নয়, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কোয়ালিটিওয়ালা অঙ্ক, সেই অঙ্কগুলোকে তোমাদের সামনে নিয়ে এসেছি। লক্ষ্য করো প্রথম প্রবলেমটা কি রয়েছে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। x plus 2 to the power n plus x plus 2 to the power n minus 1 into x plus 1 plus x plus 2 to the power n minus 2 into x plus 1 square plus dot x plus 1 to the power n। এই রাশিমালায় x to the power r এর সহগটা কত সেটা খুঁজে বের করব। অত্যন্ত ইম্পর্টেন্ট মানের অঙ্ক। আমরা খুব ভালো করে যদি খেয়াল না রাখতে পারি তাহলে এর যে সমাধানের প্রসেস সেই প্রসেসটা মাথায় রাখতে পারবো না। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি যতক্ষণ ক্লাসটা চলবে খুব অল্প সময়ের জন্য আমরা ঠিক সারাক্ষণ ধরে নিজের অ্যাটেনশনকে একদম ডিসপ্লেতে মানে স্থির রাখার চেষ্টা করব। প্রথমত যে টার্মটা দেওয়া আছে সেই টার্মটা আমি লিখছি, দেখো x plus 2 to the power n plus x plus 2 to the power n minus 1 into x plus 1 plus x plus 2 to the power n minus 2 into x plus 1 এর স্কোয়ার plus up to dot plus x plus 1 to the power n। প্রদত্ত রাশিমালাটা আমি লিখে ফেললাম। আমরা যদি সত্যিকারের মানে অনুক্রম শ্রেণী চ্যাপ্টারটা ঠিকঠাক করে বুঝে থাকি তাহলে এই শ্রেণীটা দেখা মাত্রই আমরা একটা বিশেষ শ্রেণীর কথা মনে করতে পারবো। সেই শ্রেণীটা কি? এই যে শ্রেণীটা সেটা গুণোত্তর শ্রেণীর অন্তর্ভুক্ত। স্যার কি করে বুঝতে পারলেন যেটা গুণোত্তর প্রগতিতে আছে? আমি বলেছিলাম কোন একটা শ্রেণী এপিতে থাকার শর্ত কিংবা জিপিতে থাকার শর্ত, সেই শর্ত মোতাবেক আমি বুঝতে পারছি এটা গুণোত্তর প্রগতিতে আছে। আমি একটু তোমাদের সামনে দেখাবো। লক্ষ্য করো, যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে যদি ভাগ করি সেই ভাগফলটা যদি সমান হয়ে যায় তাহলে সেই সিরিজটা বলেছিলাম গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত। এখানে যে কোনো পদ বলতে দ্বিতীয় পদ x plus 2 to the power n minus 1 into x plus 1 বাই তার ঠিক আগের পদ প্রথমটা x plus 2 to the power n। এটাকে যদি ভাগ করে দিই কি ঘটবে লক্ষ্য করো, উপরে x plus 1 রেখে দিলাম, এখানে x plus 2 to the power n minus 1, নিচে x plus 2 to the power n। যেহেতু ভাগ আকারে আছে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। আমি এই পাওয়ারটাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে এখানে তো n ছিলই, এটাকে যখন নিচে নিয়ে আসবো বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন ঘটে যাবে, মাইনাস n প্লাস 1 হয়ে যাবে। লক্ষ্য করো n কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো উপরে x plus 1, নিচে x plus 2 to the power 1 মানে হলো x plus 2। তার মানে কি পেলাম, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যখন ভাগ করলাম তখন পেলাম x plus 1 বা x plus 2। সিমিলারলি তোমরা যদি তৃতীয় পদটাকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করো তাহলে কিন্তু ওই একই রেজাল্টে উপনীত হতে পারবে। তার মানে এটা এমন একটা সিরিজ যে সিরিজের যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করে যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা সর্বত্র সমান। আর তার জন্যই এই সিরিজটাকে আমরা গুণোত্তর প্রগতি বলে দাবি করেছি। এটা কোন প্রগতিতে আছে না জিপিতে আছে। সেই জিপির দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটাকে বলা হয় ওই গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত। অর্থাৎ এটা হলো আর এর মান। এটা কার মান বললাম? আর এর মান।
অর্থাৎ গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত আমরা পেয়ে গেছি। এই গুণোত্তর প্রগতিটা প্রথম পদ এ, সেই এ এর মান জানি, এ সমান হলো এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন, এটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম পদ জানি, সাধারণ অনুপাত জেনে গেছি। আমরা দেখবো এই সিরিজটাতে মোট কতগুলি পদ আছে। এটাও খুব সহজ, শুধু আমার সাথে খেয়াল রাখার চেষ্টা করে তাহলে পারবে। প্রথম যেটা পদ এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন, দ্বিতীয় পদটা এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। অর্থাৎ এই যে এক্স প্লাস 1, এটা কিন্তু 2 নম্বর পদ থেকে শুরু হলো, প্রথম পদে এক্স প্লাস 1 ছিল না। তাহলে এই পদটাকে যদি আমি মানে ইগনোর করি, জাস্ট এখান থেকে এক্স প্লাস 1 এর পর কিছু না মানে 1 আছে, 2 আছে, তারপরটা 3, এই করতে করতে এন আছে। তার মানে এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে এন। কি করে বুঝলাম? এই তো 1 2 পর পর করে এন পর্যন্ত গেছে। তাহলে এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি এন সংখ্যক পদ থাকে, তার সাথে আরো একটা পদ প্রথমে আছে, তাহলে মোট পদ সংখ্যা হচ্ছে এন প্লাস 1। তাহলে আমি ওই কথাটা লিখবো যে মোট পদ সমান কত এখানে? এন প্লাস 1। তাহলে গুণোত্তর প্রগতি যেটা আমরা দেখতে পাচ্ছি, তার 3খানা ইনফরমেশন জানা আছে। প্রথম পদের মান, সাধারণ অনুপাতের মান, মোট কতগুলি পদ সেটাও জানা আছে। তাহলে গুণোত্তর প্রগতির যোগফল বের করার যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। লিখছি অতএব নির্ণয় সমষ্টি। তাহলে টোটাল যে সিরিজটা সবকটাকে যদি যোগ করি, তাহলে যোগফলটা কি হবে? যোগফল বের করার ফর্মুলা ছিল এ বলতে এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন ইন্টু কি ফর্মুলা? 1 মাইনাস আর বলতে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1, যেহেতু পদ সংখ্যা হচ্ছে এন প্লাস 1, বাই 1 মাইনাস আর মানে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2। এটাই ছিল গুণোত্তর প্রগতির যোগফল বের করা ফর্মুলা। আবার বলছি, এ মানে প্রথম পদ ইন্টু 1 মাইনাস আর বলতে যেটা দেখতে পাচ্ছি টু দি পাওয়ার এন বলতে এখানে পদ সংখ্যার মান আছে এন প্লাস 1, তাই এন প্লাস 1 লিখে দিয়েছি। নিচে 1 মাইনাস আর। যারা গুণোত্তর প্রগতি সম্পর্কিত আলোচনা খুব ভালোভাবে শুনেছো, তারা অবশ্যই এই ফর্মুলাটার কথা মনে করতে পারছো। এবার এটাকে একটু ক্যালকুলেশন করব, ধ্যান দাও। এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন রেখে দিলাম, এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স প্লাস 1 এর পাওয়ার এন প্লাস 1, আবার নিচেরটাকে লিখতে পারি এক্স প্লাস 2 টু দি পাওয়ার, এটাও এন প্লাস 1, আর নিচে এক্স প্লাস 2 লসাগু, এক্স প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে এক্স প্লাস 2, তারপরে মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস 1। এরপর কি ঘটলো লক্ষ্য করো, এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন ইন্টু উপরে লসাগু করবো। এবারে উপরে যদি লসাগু করি, লসাগুটা হবে এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে এটা দিয়ে 1 কে গুণ করলে এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস এই যে এক্স প্লাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1 যা ছিল আমরা রেখে দিলাম। এবার লক্ষ্য করো, উপরে তো লসাগু করা হলো স্যার, তাহলে নিচে এক্স আর এক্স কেটে গেল, কি পড়ে আছে? 2 মাইনাস 1 মানে 1 বাই এক্স প্লাস 2। তারপর নিশ্চয় এই বড় দাগ মানে যদি ভাগ হয়ে থাকে, এটাকে যখন গুণ করব তখন এটা উল্টে যাবে, উল্টে গেলে এক্স প্লাস 2টা উপরে চলে গেল, এই যে এক্স প্লাস 2, আর নিচে 2 মাইনাস 1 মানে 1, নিচে কিছু না থাকা বলতে একই বুঝায়, এই একটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এখন কি হলো লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু এই যে এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন, আর এখানে আছে এক্স প্লাস 2, এই দুটো জায়গা যেহেতু পরস্পরের সাথে গুণ আকারে আছে, গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে যোগ হলো এখানে এন, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে ওই দুটাকে গুণ করলে বাইরে হয়ে গেল এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1, ভিতরে কি পড়ে থাকলো, এই যে এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1, আর নিচে কি পড়ে আছে এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে এটা আর এটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা পড়ে থাকলো সেটাকে একটু ফ্রেশ করে লিখবো। লক্ষ্য করো, আমি আগে কনস্ট্যান্ট টার্মটা লিখছি, তাহলে 2 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস, এখানে কনস্ট্যান্ট টার্মটা যদি আগে লিখি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে
এই যে প্রদত্ত রাশিমালাটা দেওয়া ছিল, আমরা উপলব্ধি করেছিলাম সেই রাশিমালাটা গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত, এবং সেই গুণোত্তর প্রগতির প্রথম পদ, সাধারণ অনুপাত, মোট পদ কত সেটা রিয়ালাইজ করে আমরা সেই গুণোত্তর প্রগতির যোগফল বের করার যে ফর্মুলা সেটা প্রয়োগ করে ক্যালকুলেশন করতে শুরু করেছি। আফটার অল আমরা যেটা পেয়েছি সেটা হলো সমষ্টিটা এইরকম। আমাদেরকে সমষ্টি বের করতে বলেনি, আমাদেরকে বলছে ওই রাশিমালায় এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করো। তাহলে এটাকে আমরা আস্তে আস্তে ভাঙতে শুরু করব, ভাঙতে ভাঙতে দেখবো এক্স টু দি পাওয়ার আর এই পদটা কোথায় পাওয়া যায়। তাহলে আমরা ঠিক পরের এতে দেখাচ্ছি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর যে ফর্মুলা সেই ফর্মুলাটা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, দেখছি লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান, তারপরে কি ফর্মুলা প্লাস n প্লাস ওয়ান সি ইন ওয়ান, 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার উপরেটা থেকে নিচেরটা বাদ, তাহলে n প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু দ্বিতীয় পদ কি ছিল x, x এর পাওয়ার হলো 1। আবার লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান, তারপরে n প্লাস ওয়ান সি ওয়ান, 2 এর পাওয়ার করেছি, তারপরে x এর পাওয়ার করেছি, লক্ষ্য করো তাহলে n প্লাস ওয়ান সি ওয়ান লিখলাম, 2 এর পাওয়ার উপরের থেকে নিচেরটা বাদ, তাহলে এক এক কেটে গেলে n থাকবে ইন্টু x এর পাওয়ার 1। এরকম করতে করতে আমরা কন্টিনিউ করছি, শেষ পর্যন্ত আমরা সেই পদটা লিখছি যে n প্লাস ওয়ান সি আর, লক্ষ্য করো তখন 2 এর পাওয়ার কত হবে, এটা থেকে এটা বাদ, n প্লাস ওয়ান মাইনাস আর ইন্টু x এর পাওয়ার কত হবে, পায়ের নিচে যেটা আছে সেটা। তাহলে এই যে x টু দি পাওয়ার আর, এই x টু দি পাওয়ার আর এর সাথে যেটা গুণ আছে সেটাই হচ্ছে তার সহগ, এটা আমরা প্রথমটাতে খুঁজে পেয়েছি, প্লাস আরো পদ থাকবে সেগুলো আমরা লিখলাম না, এটা প্রথমটাতে। একই রকম ভাবে মাইনাস দিয়ে আমরা দ্বিতীয় পদটা কি ছিল, আবার লক্ষ্য করো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, তাহলে এর বিস্তৃতকরণের যে ফর্মুলা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা শিখেছি, সেই ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে আমরা পরেরটা পেয়ে যাব। তাহলে লিখছি 1 প্লাস n প্লাস ওয়ান সি ওয়ান ইন্টু এক্স, তারপরে কি n প্লাস ওয়ান সি টু ইন্টু এক্স স্কোয়ার। এই করতে করতে নিশ্চয় আমরা একটা সময় পাবো n প্লাস ওয়ান সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস আপ টু ডট ডট। তাহলে আমরা সেই পদগুলোকে হাইলাইট করতে চাইছি, ফোকাস করতে চাইছি, যে পদে গিয়ে এক্স টু দি পাওয়ার আর এর দেখা পাবো। আমরা প্রকৃতপক্ষে উপরেও এক্স টু দি পাওয়ার আর এর দেখা পেয়েছি, নিচেও এক্স টু দি পাওয়ার আর এর দেখা পেয়েছি। তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, ওর সাথে যেটা গুণ আছে সেটা, এবং নিচে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, এর সাথে গুণ যেটা আছে সেটা। আমরা ওই এক্স টু দি পাওয়ার আর এর সহগই লিখবো, লিখছি অতএব নিম্ন এক্স টু দি পাওয়ার আর এর সহগ। প্রথমটাতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত আছে, n প্লাস ওয়ান সি আর ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস আর, মাইনাস আছে মাইনাস দিলাম, এটাতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, n প্লাস ওয়ান সি আর, দুটো থেকে কমন যাবে n প্লাস ওয়ান সি আর, তাহলে পড়ে থাকবে প্রথমটাতে 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস আর, এটা পুরোটাই কমন নিয়েছি তাহলে মাইনাস ওয়ান পড়ে থাকবে। এবার এরকম লিখে দিতে পারি, অথবা আমরা যদি মনে করি এটাকে সমবায় চ্যাপ্টার ফর্মুলা ফেলে দেবো তবু চলবে। কি ফর্মুলা, উপরে n প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, নিচে আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেটা থেকে নিচেরটা বাদ দিয়ে দেবো n প্লাস ওয়ান মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু যেটা আছে 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান। এরকমটা রাখলেও চলবে। কেউ এরকম করে অ্যান্সারটা রেখে দিতে পারো, কেউ এরকম করে রাখতে পারো, তাতে মার্কসের কোনো হেরফের ঘটবে না, বোথ আর কারেক্ট, দুটোই সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে আমরা এক্স টু দি পাওয়ার আর এর সহগটা তোমাদের সামনে বিস্তারিত খুঁজে বের করে দেখালাম। এর পরবর্তীকালে আমরা আরো একটা ইম্পর্টেন্ট মানের অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসে দেখাবো। এক্স প্লাস এ টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ পদের মান বলে দেওয়া আছে এ বি সি আর ডি। তাহলে এর বিস্তৃতিতে তৃতীয় পদটা আগে খুঁজে বের করছি। লক্ষ্য করে তৃতীয় পদ মানে T3, যেটাকে আমরা লিখতে শিখেছিলাম যে ওখান থেকে একটু এক এক্সট্রা কেটে নেব, কেননা এককে যদি না কাটি তাহলে আর এর মানটা আমরা সঠিকভাবে রিয়ালাইজ করতে পারবো না, ভুল হয়ে যাবে। তার জন্য এরকম আকারে লিখবো। ফর্মুলা কি ছিল, এন সি আর ইন্টু প্রথমটার পাওয়ার, প্রথম বলতে এক্স, তারপর উপরটা থেকে নিচেরটা বাদ এন মাইনাস আর, সরি এখানে আর এর জায়গায় আছে 2, ওই 2টা লিখে দেব,
nc2 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু দ্বিতীয়টা a এর পাওয়ার হচ্ছে 2 এর মান অর্থাৎ তৃতীয় পদের মান ওরা বলে দিয়েছে a লিখে দিলাম। তারপর চতুর্থ পদ t4 এটাকে আগের মতোই লিখবো 3 প্লাস 1 এর ফলে এটাকে কি লিখতে পারি ncr বলতে 3 x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a কিউব ইজ ইকুয়াল টু হলো b। তারপরে t5 এটাকে লিখবো t অফ 4 প্লাস 1 তার মানে nc4 x টু দি পাওয়ার n মাইনাস 4 a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু c। ফাইনালি 6 নম্বর পদ দ্যাট ইজ ষষ্ঠ পদকে t অফ 5 প্লাস 1 লিখলাম, এটাকে লিখবো nc5 x টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হলো d। তাহলে ওরা যে চারটা শর্ত বলে দিয়েছিল তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পদের মান a b c আর d সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। আমরা এগুলোকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং সর্বোপরি সেটাকে 4 নম্বর দিয়ে চিহ্নিত করলাম। আমাদের এই চারটা শর্তকে কাজে লাগিয়ে এই প্রামাণ্য বিষয়টা নিয়ে এনে দেখাতে হবে। কি করব তোমরা লক্ষ্য করো। আমরা প্রথমত 2 নম্বর সমীকরণটাকে 1 নম্বর দিয়ে ভাগ করব, এটা বিস্তারিত দেখাবো, তারপরে এগুলো সিমিলারলি আমরা টেনে দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো 2 বিভক্ত 1, তাহলে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করার অর্থটা কি? 2 এর বাম দিককে 1 এর বাম দিক দিয়ে ভাগ করব, 2 এর ডান দিককে 1 এর ডান দিক দিয়ে ভাগ করব। তাহলে 2 এর বাম দিক লিখছি আগে, লক্ষ্য করো nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a কিউব, নিচে nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো b বাই a। অর্থাৎ 3 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিয়েছি। এর ফলে কি ঘটবে লক্ষ্য করো, এই যে এই সমবায়ী দুটোর ভাগফল বের করার ফর্মুলা আমরা ফার্স্ট সেমিস্টারে সমবায়ী চ্যাপ্টারে শিখেছি। আমি আরেকবার টেকনিক দিয়ে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যারা ভুলে গেছো তাতে আপত্তি কিছু নেই, তবে এখন যখন আমার টেকনিক বলা হচ্ছে আশা করি এই টেকনিকের দৌলতে তোমরা যে কোনো সমবায়কে ভাগ করার যে শর্ত সেই শর্তটা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে ভাগফলটা অবশ্যই করতে পারবে। কি বলছি ভালো করে লক্ষ্য করো, দুটো সমবায়কে আমরা তখনই ভাগ করতে পারবো, সবসময় ভাগ করতে পারবো না। ভাগ করার জন্য 3টে শর্ত সিদ্ধ হওয়াটা জরুরি। প্রথম শর্ত হলো উপরে যে সংখ্যাটা থাকবে সেটা সেম হতে হবে, অর্থাৎ উপরে n আছে এখানেও n আছে, সেম থাকতেই হবে, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো নিচের অংশ দুটোর মধ্যে ডিফারেন্স 1 হতে হবে, উপরে 3 নিচে 2, ডিফারেন্স 1 থাকতেই হবে। যদি ডিফারেন্সটা 1 এর বেশি হয়ে যায় তাহলে আমরা সেই সমবায় দুটোকে ভাগ করতে পারবো না। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো নিচের দুটোর মধ্যে যেটা বড়, নিচের অংশ দুটোর মধ্যে যেটা বড় অংশ সেটা সবসময় লবে থাকবে। লক্ষ্য করো 3 আর 2 এর মধ্যে বড় হচ্ছে 3, সেটা সবসময় লবে আছে, নিউমারেটরে আছে। যদি এই 3টে কন্ডিশন সাইমালটেনিয়াসলি হোল্ড করতে পারে তবেই আমি সেই সমবায় দুটোকে ভাগ করতে পারবো, আদারওয়াইজ ভাগ করতে পারবো না। তাহলে প্রথমত দেখালাম দুটি সমবায়কে ভাগ করার শর্তগুলো কি কি, এরপর ওই শর্তগুলো যখন ফুলফিল হয়ে গেছে তখন আমরা ভাগ করতে পারবো। ভাগ করার নিয়মটা কি, ওই যে বাঁ দিকে উপরে সেম ছিল সেই সংখ্যাটা আগে লিখবো, সেখান থেকে আমরা বিয়োগ করে দেব সমবায় দুটোর নিচে যে অংশ দুটো আছে, নিচে কি কি অংশ আছে, এখানে 3 আর এখানে 2, সে নিচের অংশ দুটোর মধ্যে যেটা ছোট সেটা বিয়োগ করব, আর নিচের অংশ দুটোর মধ্যে যেটা বড় দ্যাট ইজ 3 সেটা আমরা নিচে করব। আবার বলছি, যখন দুটো সমবায়কে ভাগ করার সমস্ত শর্তাবলী প্রযোজ্য হয়ে গেছে তখন ভাগ করার শর্তটা হচ্ছে n থেকে নিচের দুটোর মধ্যে যেটা ছোট সেই ছোটটা বাদ দেব, আর নিচের দুটোর মধ্যে যেটা বড় সেটা আমরা নিচে লিখবো। তারপরে a কিউব আর a স্কয়ার যদি কাটাকুটি করি তাহলে উপরে a পড়ে থাকবে, এটা সকলেই আমরা বুঝতে পারছি। x এর পাওয়ার এখানেও আছে এখানেও আছে, যদি এই পাওয়ারটাকে নিচে নিয়ে চলে আসি তাহলে নিশ্চয়ই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আগে যেটা আছে লিখছি n-2, এটা এদিকে নিয়ে এলে -n -1 এসে +3 হয়ে যাবে ইজ ইকুয়াল টু হলো b বাই a। তাহলে কি পড়ে থাকলো ফাইনালি n-2/3 উপরে a, নিচে n তো কেটেই গেল, x এর পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1 মানে শুধু x ইজ ইকুয়াল টু হলো b বাই a। দিস ইজ নাম্বার 5। আমরা অত্যন্ত ডিটেলসে করে দেখিয়ে 5 নম্বর সমীকরণ তৈরি করতে পেরেছি। একই রকম ভাবে আমরা যেমন 2 কে 1 দিয়ে ভাগ করলাম, এবার 3 কে 2 দিয়ে ভাগ করব। লিখছি যে 3 বিভক্ত 2, একই কাজ করব। তাহলে
আমরা 3 নম্বর সমীকরণের বাম দিক লিখছি ইকুয়াল টু তাদের ডান দিক, এদের ডান দিক আছে সি আর 2 নম্বরের ডান দিক আছে বি। এবারে আর ভাগ করার নিশ্চয়ই শর্তের কথা বলতে হবে না, সরাসরি ভাগ করতে পারবো। n-3/4 এ টু দি পাওয়ার 4 দিয়ে এ কিউবকে কাটাকুটি করলে এ, আবার এই পাওয়ারটাকে যদি এদিকে নিয়ে চলে আসি সরাসরি করছি এক্স হয়ে যাবে। কেন? n-3 এই এনটা এদিকে চলে এলে মাইনাস এন কেটে যাবে, মাইনাস মাইনাসে +4, 4 থেকে 3 বাদ দিলে একই পড়ে থাকবে। অর্থাৎ যেভাবে ওখানে করে দেখালাম সেই সেম সিস্টেম মেনটেন যদি করি তাহলে আমরা সেটাই পাবো c/b। দিস ইজ নাম্বার 6। এটার একটা স্টেপ হয়ে গেল। এরপর একই রকম ভাবে যদি আমরা কন্টিনিউ করতে শুরু করি, এবার 4 কে 3 দিয়ে ভাগ করার কথা, তাহলে লিখছি 4 বিভক্ত আমরা 3 করছি। তাহলে কি ঘটবে লক্ষ্য করো, nc5 x to the power n-5 a to the power 5 by nc4 x to the power n-4 a square is equal to কত? d/c। এই যে d/c। ফাইনালি আগের মতোই দুটো সমবায়কে যদি ভাগ করি n-4/5 ইনটু a to the power, সরি এটা এখানে 4 হবে, a to the power 4 ছিল, কেননা 3 নম্বর সমীকরণের এখানে আছে a to the power 4, a to the power 5 আর a to the power 4 যদি কাটাকুটি করি উপরে থাকবে a। এই পাওয়ারটাকে যদি এখানে বাঁ দিক নিচে নিয়ে চলে আসি তাহলে এখানে শুধু x এর পাওয়ারে 1 পড়ে থাকবে, তার মানে পড়ে থাকলো d/c। দিস ইজ নাম্বার কত? 6 দিয়েছি, এটা হলো 7। তাহলে একটাকে আমি ডিটেলসে দেখিয়েছি, বাকিগুলো আর ডিটেলসে দেখানোর কোনো প্রয়োজন পড়েনি, অনুরূপভাবে আমরা টেনে দিতে পেরেছি। যদি সত্যিকার কেউ তোমরা এই স্টেপটা বুঝতে পারো তাহলে বাকি দুটো স্টেপ বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে ছিল 4টা সমীকরণ, ওইখান থেকে আমরা 3টে সমীকরণ তৈরি করতে পেরেছি। এবার 3টে থেকে আমরা 2টো সমীকরণ বানাবো, সর্বোপরি ওই 2টা থেকে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব, অর্থাৎ একটাই সমীকরণ বানাবো। যে সমীকরণটা বানাবো সেই সমীকরণটা দেখবো এই প্রমাণের লাইনটা পেয়ে গেছি। তাহলে 5, 6, 7 যখন 3টে সমীকরণ হলো, এবার কি করবো লক্ষ্য করো, আমরা 5 থেকে 6 বিয়োগ করব এবং একই রকম ভাবে 6 থেকে 7 বিয়োগ করব। তাহলে 5 থেকে 6 বিয়োগ করছি, লক্ষ্য করো 5 - 6। তাহলে 5 নম্বর সমীকরণ আমরা যদি দেখি n-2/3 ইন্টু a/x, এখানে n-3/4 ইন্টু a/x, তাহলে সেটা লিখবো, খুব ধ্যান দিয়ে লক্ষ্য করো, n-2/3 ইন্টু a/x মাইনাস n-3/4 ইন্টু a/x ইজ ইকুয়াল টু, ডান দিকটা কি ছিল সেটা দেখবো, এখানে b/a আর এখানে c/b, তাহলে লিখবো b/a মাইনাস c/b। এবার তোমরাই বলো দেখি, এই দুটো থেকে বাঁ দিক থেকে কমন যাবে a/x, তাহলে পড়ে থাকবে n-2/3, এখানে n-3/4 ইজ ইকুয়াল টু, লসাগু যদি করি ab লসাগু, ab কে a দিয়ে ভাগ করলে b, b দিয়ে b কে গুণ করলে b স্কয়ার, ab দিয়ে b কে ভাগ করলে a পড়ে থাকবে, a দিয়ে c গুণ করলে ac। তাহলে a/x রেখে দিলাম, এখানে লসাগু হলো 3 × 4 = 12, 12 দিয়ে 3 কে ভাগ করলে 4, 4 দিয়ে উপরেটাকে গুণ করলে 4n মাইনাস 4 × 2 = 8। তারপর 12 দিয়ে 4 কে ভাগ করলে 3, 3 দিয়ে এটাকে গুণ করব, কিন্তু খেয়াল রাখবো তার আগে মাইনাস আছে, মানে চিহ্নে পরিবর্তন করব। 3 দিয়ে n কে গুণ করলে 3n, তাহলে -3n হয়ে যাবে। 3 দিয়ে -3 কে গুণ করলে -9, তাহলে এটা হয়ে যাবে +9 ইজ ইকুয়াল টু b² - ac বাই ab। ফাইনালি কি পেলাম, a/x ইন্টু 4n থেকে 3n বাদ দিলে n, 9 থেকে 8 বাদ দিলে 1 বাই 12 ইজ ইকুয়াল টু b² - ac বাই ab। যেটা পেলাম সেটাকে আমরা 8 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে 5 বিয়োগ 6 করে যেমন পেলাম, একই রকম কাজ আমরা 6 থেকে 7 বিয়োগ করব। 6 বিয়োগ 7, তাহলে কি হবে লক্ষ্য করো, n-3/4 ইন্টু a/x মাইনাস 6 থেকে 7 বিয়োগ করছি, দেখো 6 নম্বর এটা, n-3/4 ইন্টু a/x, এখান থেকে যদি এটা বিয়োগ করি n-4/5 ইন্টু a/x, n-4/5 ইন্টু a/x ইজ ইকুয়াল টু, 6 নম্বরের ডান দিক কি ছিল c/b মাইনাস d/c, c/b মাইনাস d/c, c/b মাইনাস d/c।
একই রকম ক্যালকুলেশন a বাই এক্স কমান চলে গেল, তাহলে যেটা পড়ে থাকলো সেটা লিখলাম, ডান দিকে লসাগু করছি, বিসি লসাগু, বিসি দিয়ে বি কে ভাগ করলে সি, সি দিয়ে সি কে গুণ করলে সি স্কোয়ার, বিসি দিয়ে সি কে ভাগ করলে বি, বি দিয়ে ডি কে গুণ করলে বিডি। তাহলে কি পড়ে থাকছে দেখো, a বাই এক্স, 4 আর 5 লসাগু 20, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, 5n মাইনাস 3 5 15, 20 দিয়ে 5 কে ভাগ করলে 4, 4 দিয়ে ডিকে গুণ করব, কিন্তু তার আগে বিয়োগ আছে চিহ্নে পরিবর্তন করব, 4 দিয়ে n কে গুণ করলে 4n মানে মাইনাস 4n, 4 দিয়ে ডিকে গুণ করলে মাইনাস 16 মানে প্লাস 16 ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বিডি বাই বিসি। লাস্ট অফ অল আমরা যেটা পেলাম, a বাই এক্স, 5n থেকে 4n বাদ দিলে n, 16 থেকে 15 বাদ দিলে 1 বাই 20 ইজ ইকুয়াল টু হলো সি স্কোয়ার মাইনাস বিডি বাই বিসি। এটা পেয়ে গেলাম আমরা 9 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের কাছে দুটো সমীকরণ এসে পৌঁছেছে। প্রথমে শুরু করেছিলাম 4টা থেকে, তারপর একটাকে ক্যান্সেল করে 3টে পেলাম, আবার একটা ক্যান্সেল করে 2টো পেলাম, আবার একটা ক্যান্সেল করে আমরা একটাই সমীকরণ পাবো। এবার আমরা কি করব, 8 নম্বরকে 9 নম্বর দিয়ে ভাগ করে দেব। দেখছি 8 বিভক্ত 9, তাহলে 8 নম্বর সমীকরণটা আগে লিখছি, দেখো বাই 9 নম্বর সমীকরণ ইজ ইকুয়াল টু, এখানে আছে বি স্কোয়ার মাইনাস এসি বাই এবি, নিচে আছে সি স্কোয়ার মাইনাস বিডি বাই বিসি। জাস্ট ভাগ করে দিয়েছি। কি ঘটবে লক্ষ্য করো, এ বাই এক্স কেটে গেল, n প্লাস ওয়ান কেটে গেল, তাহলে উপরে কিছু নেই মানে 1/12, এই বড় দাগ মানে ভাগ, এটাকে যখন উল্টে দেবো তখন এখানে 1/20 আছে, এই উল্টে গিয়ে 20 হয়ে গেল, মানে 20টা উপরে চলে গেল ইজ ইকুয়াল টু, এখানে বি আর বি একটা কাটবে, তাহলে কি পড়ে আছে লক্ষ্য করো, বি স্কোয়ার মাইনাস এসি বাই এ পড়ে আছে, এই বড় দাগ মানে ভাগ, এটাকে যদি গুণ করে দিই এটা উল্টে যাবে, সিটা উপরে গেল, নিচে সি স্কোয়ার মাইনাস বিডি। এখানে কাটাকুটি যদি করি 4 দিয়ে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। এবার আমরা কি করবো লক্ষ্য করো, এই এটা উপরে গুণ করবো, তাহলে 5a হয়ে যাবে, এই সিটা গুণ করে নিচে নিয়ে চলে আসবো, তাহলে 3c হয়ে যাবে, তাহলে 5 ইন্টু a, নিচে এই 3 আর এই c যদি গুণ করে দিই 3c ইজ ইকুয়াল টু, উপরে থাকলো বি স্কোয়ার মাইনাস এসি, নিচে পড়ে থাকলো সি স্কোয়ার মাইনাস বিডি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। লক্ষ্য করো, আমরা দুটো সমীকরণ থেকে একটা সমীকরণ এসে পৌঁছেছি, আর যখনই একটা সমীকরণ ফাইনাল সমীকরণে পৌঁছে গেছি তখনই কিন্তু আমাদের প্রমাণটা মিলে গেছে। প্রমাণটা কি পেলাম, বি স্কোয়ার মাইনাস এসি বাই সি স্কোয়ার মাইনাস এডি ইজ ইকুয়াল টু 5a/3c, যেরকমটি আমাদের এতে ছিল। তাহলে অঙ্কটা বড় হলেও সিস্টেমেটিক ওয়েতে এগিয়েছে। আমরা যদি একটা স্টেপ ঠিকঠাক করতে পারি, বাকি স্টেপগুলো আমরা ধারাবাহিকতা অবলম্বন করে নির্দ্বিধায় নির্ভুলভাবে অঙ্কটা কমপ্লিট করতে পারবো। এর পরবর্তী প্রবলেম তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। লক্ষ্য করো, a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টিটা হচ্ছে a, আর জোড় স্থানীয় পদগুলির সমষ্টি হচ্ছে b। আমরা আগে এটাকে ভাঙছি। লক্ষ্য করো, a প্লাস এক্স টু দি পাওয়ার n, এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, a টু দি পাওয়ার n, nc1, a টু দি পাওয়ার এটা থেকে এটা বাদ n-1 ইন্টু এক্স এর পাওয়ার পায়ের নিচে যেটা আছে, এরকম করতে করতে nc2, a টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স স্কোয়ার, তারপরে nc3, a টু দি পাওয়ার n-3 ইন্টু এক্স এর পাওয়ার 3, এই করতে করতে তারপরে প্লাস nc4, a টু দি পাওয়ার n-4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, প্লাস ডট ডট করতে করতে চলছে, কন্টিনিউ করছে। অর্থাৎ প্রথমত a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিকরণের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা লিখে রেখেছি। এখন লক্ষ্য করো, বলছে এর বিস্তৃতিতে মানে এই যে এইগুলির মধ্যে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি, বিজোড় স্থানীয় মানে বিজোড় স্থানে যে পদগুলো রয়েছে তাদের যোগফলে। বিজোড় স্থান বলতে 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার করে বিজোড় স্থানে যে পদগুলো রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য করবো। এটা হচ্ছে 1 নাম্বার জায়গাতে, তারপর এটা 3 নাম্বার জায়গাতে, এটা 5 নাম্বার জায়গাতে। তাহলে এই যেগুলো নিচে আন্ডারলাইন করলাম সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিজোড় স্থানে অবস্থিত পদ। ওরা বলছে এই বিজোড় স্থানে অবস্থিত পদগুলির যোগফলটা হচ্ছে a। তাহলে লিখছি শর্তানুসারে a টু দি পাওয়ার n প্লাস ওইটা যদি লিখি nc2 a টু দি পাওয়ার n-2 এক্স স্কোয়ার প্লাস nc4
a to the power n minus 4 into x to the power 4 প্লাস ডট ডট এরকম করতে করতে যতগুলো বিজোড় স্থানে পদ রয়েছে সবগুলো যদি যোগ করি তাহলে যোগফলটা ওরা বলে দিয়েছে কত না তো a। এবং শুধু তাই নয়, জোড় স্থানে যে পদগুলো রয়েছে তাদের যোগফলটাও বি বলে দিয়েছে। লিখছি আবার জোড় স্থানে মানে যেগুলোর নিচে আন্ডারলাইন করা নেই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার মানে এটা জোড় স্থানীয়, এটা 4 নাম্বার মানে জোড় স্থানীয়। এই করতে করতে জোড় স্থানে যে পদগুলো রয়েছে সেগুলোকে যদি লিখি nc1 a to the power n minus 1 into x, nc3 a to the power n minus 3 into x cube প্লাস ডট ডট এই করতে করতে যতগুলো জোড় স্থানে পদ রয়েছে সবকটার যোগফল ওরা বলে দিয়েছে বি। এইটা হলো প্রশ্নের শর্ত। এবার আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই প্রমাণ দুটো, কিন্তু এই শর্ত দুটোকে কাজে লাগিয়ে আমরা বিশেষ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাদের মুখাপেক্ষী হয়ে আছি। তোমরা ভালো করে আগে বুঝবে, আমার কথাটা যদি ভালো করে বুঝো তবেই সঠিক অ্যান্সারটা দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। আমরা এই শর্ত দুটোকে কাজে লাগিয়ে তাদের ডান দিককে যোগ করছি, অর্থাৎ a প্লাস বি এর মানটা কত হবে সেটা জানতে চাইছি। a মানে প্রথম সমীকরণ ডান পক্ষ, বি মানে দ্বিতীয় সমীকরণ ডান পক্ষ। যখন ডান দিকগুলোকে যোগ করেছি নিশ্চয়ই বাঁ দিকগুলোকে যোগ করতে হবে। কেউ যদি সত্যিকারে ভালো করে বুঝে থাকো তাহলে বলতে পারবে এই বাঁ দিকগুলোকে যদি যোগ করি অ্যাকচুয়ালি কি পাবো বলো তো? অ্যাকচুয়ালি এই পুরো রাশিমালাটাই আমরা পেয়ে যাব। একবার লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই দুটোকে যোগ করলে পুরো রাশিমালাটা পাবো কিনা। a to the power n আছে, nc1 a to the power n minus 1 into x আছে, nc2 a to the power n minus 2 x স্কয়ার আছে, তারপর nc3 দিয়ে আছে, nc4 দিয়ে আছে। তার মানে এই দুটোকে যদি যোগ করি তাহলে অবশ্যই আমি ডান দিকটা পুরোটা পেয়ে যাব, আর ডান দিক পাওয়া তার মানে কিন্তু এটা পেয়ে যাব। তাহলে এটাকে লিখতেই পারি a plus x to the power আমরা n পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো কি করে a plus b কে যোগ করে এটা পেলাম। শুধু তাই নয়, আমরা যদি a minus b বের করতে চাই তাহলে কি হবে এটাও তোমাদের ভালো করে বুঝার একটা লক্ষণ যদি তোমরা বলতে পারো। আর যদি না বলতে পারো তার মানে বুঝে যাবে যে এই জায়গাটা তোমাদের এখনো সমস্যার জায়গা রয়ে যাচ্ছে। a minus b অর্থাৎ এটা থেকে এটা বাদ দিচ্ছি, যদি এটা থেকে এটা বাদ দিই কি ঘটবে লক্ষ্য করো। a to the power n এটা বাদ দিব মানে চিহ্ন পরিবর্তন ঘটে যাবে, a to the power n মাইনাস এটা, তারপরে প্লাস এটা, আবার মাইনাস এটা, প্লাস এটা, আবার এটা মাইনাস, অর্থাৎ প্রথমটা প্লাস তারপরে মাইনাস, প্লাস তারপরে মাইনাস। তার মানে কি হলো এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস। যদি প্লাস মাইনাস করে অল্টারনেট করে তাহলে আমরা সেটা কি বলেছিলাম, এখানে মাইনাস হয়ে যায় a minus x to the power n। তাহলে এটাকে লিখতে পারবো a minus x to the power n। কেননা এর বিস্তৃতকরণের ফর্মুলা বলার সময় বলেছিলাম যে প্রথমটা প্লাস তারপরেটা মাইনাস, প্রথমটা প্লাস তারপরে প্লাস তারপরে মাইনাস, এই প্লাস মাইনাস করে বারবার অল্টারনেট করতে শুরু করবে। তাহলে আমরা কি পেলাম, প্রশ্নের যে শর্ত ছিল সেই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা a প্লাস বি এবং a মাইনাস বি খুব সহজেই উপলব্ধি করে তার মানটা কি সেটা লিখতে পেরেছি। এরপর আমরা কি করবো লক্ষ্য করো, প্রথম যে প্রমাণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি এর মান আমরা বের করে রেখেছি a প্লাস এক্স টু দি পাওয়ার n, a মাইনাস বি এর মান আমরা বের করে রেখেছি a মাইনাস এক্স টু দি পাওয়ার n। এখন দুটোরই যেহেতু পাওয়ার n আছে দুটোকে একসঙ্গে লিখে আমি পুরোটার পাওয়ার লিখে দিতে পারি a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, তার টোটালটার পাওয়ার হলো n। এখন এখানে ফর্মুলা পড়ে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি ফর্মুলা হবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার n। দেখো প্রথমটা প্রমাণ আমরা পেয়ে গেছি। একই রকম ভাবে আরো একটা যেটা প্রমাণ ছিল বি নাম্বার, কি ছিল 4ab। এই 4ab বের করার সূত্র আমরা বহুবার প্রয়োগ করেছি। কি ছিল ফর্মুলা, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস অফ a মাইনাস বি তার স্কোয়ার। a প্লাস বি এর ফর্মুলা যেটা আছে সেটা লিখছি a প্লাস এক্স টু দি পাওয়ার n। এটা হলো a প্লাস বি এর মান, তার স্কোয়ার আছে এখানেও স্কোয়ার দিলাম, মাইনাস a মাইনাস বি এর মান যেটা ছিল সেটা লিখবো a মাইনাস এক্স টু দি পাওয়ার n, তারপর a মাইনাস বি তার স্কোয়ার ছিল তাহলে এটা a মাইনাস বি এর মান তার স্কোয়ার করে দিলাম। এর ফলে কি ঘটলো লক্ষ্য করো, a প্লাস এক্স টু দি পাওয়ার
এই পাওয়ার আর এই পাওয়ার আমরা জানি গুণ হয়ে যায়, মাইনাস আবার a মাইনাস এক্স, এটা আর এটা পাওয়ার যদি গুণ করে দিই তাহলে পড়ে থাকবে 2n। তাহলে দেখো এই প্রমাণটাও আমাদের প্রমাণের সাথে মিলে গেছে। তাহলে শুধুমাত্র এই অঙ্কটা পারা না পারা নির্ভর করে আছে এই a প্লাস বি আর a মাইনাস বি এর মানটা কি করে বের করলাম তার উপরে। এবং এই লাইনটাও কঠিন নয়, শুধু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা ওর মান দুটো খুঁজে বের করতে পারবো। এরপরে নেক্সট একটা প্রবলেম তোমাদের সামনে দেখাবো, লক্ষ্য করো। x প্লাস a টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের মানগুলো বলে দেওয়া আছে, আমাকে x, a এবং n এর মান খুঁজে বের করতে বলেছে। এই অঙ্কটাও বড় হলেও সিস্টেমটা খুব সহজ। আমরা একটু আগে মানে এখন যে অঙ্কটা করলাম তার আগে যে অঙ্কটা করিয়েছি ওই সেম সিস্টেমে যদি কন্টিনিউ করি তাহলে এই অ্যান্সারটা আশা করি পেয়ে যাব। কি করবো লক্ষ্য করো, এর বিস্তৃতিতে দ্বিতীয় পদ মানে t2 মানে আমরা বলেছি t1 প্লাস 1, তাহলে এটাকে লিখবো nc1 প্রথমটার পাওয়ার, এটা থেকে এটা বাদ, ইন্টু দ্বিতীয়টার পাওয়ার কত, এই যে পায়ের নিচে যেটা আছে সেটা, অর্থাৎ a টু দি পাওয়ার 1, এর মান ওরা বলে দিয়েছে 240। দিস ইজ নাম্বার 1। তৃতীয় পদ এবারে t of 2 প্লাস 1, আগের মতো লিখছি nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 720, এবং সর্বোপরি t4 4 নম্বর পদ, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1080। দিস ইজ নাম্বার 3। তাহলে লক্ষ্য করো ওরা যে শর্তগুলো বলেছিল সেই শর্তগুলোকে কাজে লাগিয়ে আমরা তিনটে সমীকরণ বানাতে পেরেছি। এবার আগের মতো সেম সিস্টেমে আমরা কন্টিনিউ করব। প্রথমে 2 কে 1 দিয়ে ভাগ করব, তারপর 3 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে লক্ষ্য করো 2 বিভক্ত 1। আচ্ছা, 2 এর বাম দিকে আগে লিখছি nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার, 1 এর বাম দিক লিখছি nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a ইজ ইকুয়াল টু, এখানে আছে 720 আর এখানে আছে 240। একটু আগে দুটো সমবায়কে ভাগ করার ফর্মুলা বলেছি, সেই ফর্মুলাটা প্রয়োগ করে দেব। n থেকে নিচের ছোট অংশটা বাদ, তারপরে নিচের যেটা বড় অংশ সেটা নিচে লিখবো, ইন্টু a স্কোয়ার, উপরে নিচে a, কাটাকুটি যদি করি তাহলে উপরে a পড়ে থাকবে নিচে। এটাকে যদি নিচে দিয়ে চলে আসি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, n মাইনাস 1 ছিলই, এটা নিচে এলে মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 2 ইজ ইকুয়াল টু, কাটাকুটি যদি করি 240, 3 240 720 ইজ ইকুয়াল টু পড়ে থাকলো 3, n আর n কেটে গেল, তাহলে পড়ে থাকলো n মাইনাস 1/2 ইন্টু উপরে a, নিচে x এর পর 2 থেকে 1 বাদ মানে x ইজ ইকুয়াল টু হলো 3। এটাকে কোন একটা নাম্বার দিলাম, সাপোজ 4। অর্থাৎ এই ক্যালকুলেশনটা এর আগে আমরা দেখিয়েছি, তারপরে আবার সেম ক্যালকুলেশন তোমাদের সামনে দেখালাম, নতুন প্রবলেম তার জন্য। একই রকম ভাবে 3 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে লিখছি 3 বিভক্ত 2। কি করছি লক্ষ্য করো, 3 নম্বর সমীকরণ যেটা nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a কিউব, নিচে 2 নম্বর সমীকরণের বাম দিক nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1080/720। আবার দুটি সমবায়কে ভাগ করব, কি হবে n মাইনাস 2/3, a কিউবকে a স্কোয়ার দিয়ে কাটাকুটি করলে a, এই পাওয়ারটাকে নিচে দিয়ে চলে এলে আগের মতো আর ক্যালকুলেশন করছি না, একবারে বলে দিলাম x এর পাওয়ার 1 হবে, মানে x ইজ ইকুয়াল টু 0 0 কেটে দিলাম, 36 দিয়ে কাটাকুটি করলে 36 দুগুণা 72, 36 দিয়ে কাটাকুটি করলে 3 36 108, তার মানে 3/2। আমরা এরকম রেজাল্ট পেয়েছি। এটাকে আমরা যদি 5 নম্বর সমীকরণ নাম দিয়ে দিই তাহলে কি পেলাম লক্ষ্য করো, 3টে সমীকরণ থেকে 2টো সমীকরণ আমরা বানাতে পেরেছি। এখন এই সমীকরণ দুটি থেকে আমরা a/x এর মানটা যদি খুঁজে বের করে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা a এর মানটা পেয়ে যাব। তাহলে কি হবে লক্ষ্য করো, এখান থেকে a/x সমান যদি বের করতে চাই, a/x এটা সমান এই দুইটা উপরে গুণ হয়ে গেল, 3 দুগুণে 6, এই n মাইনাস 1টা নিচে নিয়ে চলে এলাম। একই রকম ভাবে এখান থেকেও a/x এর মান আমরা যদি বের করি, 3টা উপরে গুণ হলে 3 3 9, 2 তো ছিলই, এই n মাইনাস 2টা আমরা নিচে দিয়ে চলে এলাম। তাহলে কি করলাম লক্ষ্য করো,
প্রথম সমীকরণটা থেকে a বাই x এর মান বের করলাম কিভাবে, দুইটা উপরে গুণ হয়ে গেলে 6, n-1টা নিচে নিয়ে চলে এলাম, একই কাজ এখানে করলাম। এর ফলে এটাও হলো a বাই x এর মান, ওটাও হলো a বাই x এর মান, তাহলে দুটোকে সমান করে দেব। লিখছি অতএব এখানে 6 বাই n-1 ইজ ইকুয়াল টু উপর থাকছে 9 বাই 2 দিয়ে যদি গুণ করে দিই 2n-4, কারণ দুটোই যেহেতু a বাই x এর মান তাহলে ওই মান দুটো সমান হবে। এবার কোনাকুনি যদি গুণ করে কি ঘটছে লক্ষ্য করো, 6 দুগুণা 12n -4 6 24, 9 দিয়ে গুণ করলে 9n -9, n গুলোকে একই দিকে নিয়ে চলে আসবো, -9 ছিল -24টা দিকে এসে +24, 12n থেকে 9n বাদ দিলে 3n, 24 থেকে 9 বাদ দিলে 15, তার মানে ফাইনালি n এর ভ্যালু পেলাম 15কে 3 দিয়ে ভাগ করে কত, 5। ওরা x, a এবং n এর মান বের করতে বলেছিল, আমরা জাস্ট এখনো পর্যন্ত n এর মানটা খুঁজে বের করতে পেরেছি। আরো দুটো মান আমাদের রিকোয়ার্ড রয়েছে, একটা হলো x, একটা হলো a। এবার এর জন্য আমরা কি করব, খুব ভালো করে লক্ষ্য করো যে আমরা n এর মানটা এই সমীকরণ দুটিতে বসিয়ে দেব। তাহলে যদি বসিয়ে দিই, সাপোজ n এর মান এইখানে বসাচ্ছি 1 নম্বরে, তাহলে 5c1 x⁴ হয়ে যাবে a ইজ ইকুয়াল টু 240। তাহলে লিখছি 1 থেকে পাই কি ছিল, nc1 মানে 5c1 ইন্টু x⁻n-1 মানে 4 ইন্টু ছিল a ইজ ইকুয়াল টু 240। আবার দেখাবো, লক্ষ্য করো n এর মান জাস্ট 5 বসেছে, 5c1 x⁴ ইন্টু a ইজ ইকুয়াল টু 240। এবার চলে আসছি, লক্ষ্য করো কি পাচ্ছি, 5c1 মানে হচ্ছে 5 x⁴ ইন্টু a ইজ ইকুয়াল টু হলো 240। এবার আমরা আরেকটা লাইন করব, লক্ষ্য করো এই যে সমীকরণ, এই সমীকরণে আমরা n এর ভ্যালু 5 বসিয়ে দেব। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ প্রকৃতপক্ষে একই, তাহলে এটাতেও বসাতে পারি কিংবা এটাতেও বসাতে পারি, আমরা একই রেজাল্ট পাবো। লিখছি 4 থেকে পাই n এর ভ্যালু 5 বসিয়ে দেব। তাহলে লিখছি এখানে 4 থেকে কি ছিল, 4 নম্বর সমীকরণে এই যে এখানে দেখা যাচ্ছে a বাই x ইজ ইকুয়াল টু 6 বাই n-1, n এর মান হচ্ছে 5 - 1 মানে 4, কাটাকুটি যদি করি এটা 3, এটা হচ্ছে 2, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো, 2a সমান হলো 3x, অতএব a সমান আমরা পেয়ে যাব 3x বাই 2। তাহলে এর মানটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে কি পাবো লক্ষ্য করো, 5 ইন্টু x⁴ ইন্টু a, এর মান 3x বাই 2 ইজ ইকুয়াল টু 240। 3 পাচ্ছে 15 বাই 2, x⁴ আর x মানে x⁵ ইজ ইকুয়াল টু 240, x⁵ সমান 240 ছিলই, এই দুইটা উপরে গুণ হয়ে গেল, নিচে 15। এবার কাটাকুটি করবো, লক্ষ্য করো এটা যদি কাটাকুটি করি 5 দিয়ে, তাহলে এটা হলো 3, 5 দিয়ে কাটাকুটি করলে 4 5 20, 4 0 5 8 40, তাহলে 5 দিয়ে পড়ে থাকলো 5 48 240। এবার 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 16 48, তার মানে পড়ে থাকলো 16 দুগুণা 32। তাহলে আমরা পেলাম x⁵ সমান 32, 32কে লিখতে পারবো 2 এর পাওয়ার 5, তার মানে x ইজ ইকুয়াল টু হলো 2। এই x এর মানটা আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে লিখবো অতএব a সমান 3 ইন্টু x বলতে 2, নিচে 2, 2 কেটে গেল, তার মানে পেয়ে গেলাম 3। তাহলে সবকিছুরই মান এখন আমাদের কাছে জানা হয়ে গেছে। আমরা এর আগের পেজে পেয়েছিলাম n এর ভ্যালুটা হলো 5, এখন পেলাম x এর ভ্যালু 2 এবং এর ভ্যালু ফাইনালি কত, 3। আমাদের এটাই বের করতে বলেছিল। আসলে এখানে ক্যালকুলেশনের মধ্যে জটিলতা নেই, আছে শুধু বুদ্ধি করে কোন জায়গাতে প্রয়োগ করব সেটা বোঝার ক্ষমতা। যদি আমরা সঠিকভাবে এটা দেখে থাকি ভালো করে, তাহলে কোথায় কিভাবে প্রয়োগ করেছি এই বিষয়টাও তোমাদের গোচরে চলে এসছে এবং নির্দ্বিধায় তোমরা কয়েকবার প্র্যাকটিসের ফলে এই অঙ্কটা সুন্দরভাবে বুঝে নিতে পারবে এই আশা রাখি। এরপরে দ্বিপদ উপপদ সম্পর্কিত সবশেষ একটা প্রবলেম তোমাদের সামনে দেখিয়ে আজকের ক্লাস শেষ করার পাশাপাশি পুরো দ্বিপদ উপপদটাকে শেষ করে দেব। 1 + x⁴n এর বিস্তৃতিতে p+1 তম পদ আর p+3 তম পদের সহগ দুটি সমান। আমরা p+1 তম পদ বের করব। p+1 তম পদ মানে t অফ p+1। এটা বের করার ফর্মুলা কি, পাওয়ারে যেটা আছে 2n
সি পি, তারপরে 1 এর পাওয়ার কিছু, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হয়, তাই সরাসরি লিখে দেবো ইন্টু এক্স টু দি পাওয়ার পি। আর একটা বলেছে পি প্লাস 3 তম, টি অফ পি প্লাস 3, এটাকে লিখতে পারবো টি অফ পি প্লাস 2 প্লাস 1। কেননা সবসময় বলেছি যে এখানে যা থাকবে তার সাথে এক এক্সট্রা করে লিখতে হবে, তবেই সেটাকে আমি আর বলে চিহ্নিত করতে পারবো। যেমন এখানে করার প্রয়োজন হয়নি যেহেতু এক যোগ করেই ছিল। তাহলে ফর্মুলা কি, পাওয়ারে যেটা ছিল 2n সি, আর এর জায়গাতে এখানে পি প্লাস 2 ইন্টু এক্স এর পাওয়ার হলো পি প্লাস 2। তাহলে পি প্লাস 1 তম পদটা এবং পি প্লাস 3 তম পদটা দুটোই আমরা দেখতে পাচ্ছি। ওরা বলছে ওই পি প্লাস 1 তম পদের সহগ, সহগ মানে এক্স টু দি পাওয়ার পি এর সাথে যেটা গুণ আছে সেটাই হচ্ছে সহগ। এখানেও এক্স টু দি পাওয়ার এর সাথে যেটা গুণ আছে সেটা হচ্ছে তার সহগ। সহগ মানে চলরাশির সাথে যেটা গুণ আছে, চলরাশির সাথে গুণ এটা, চলরাশির সাথে গুণ হচ্ছে এটা। ওরা বলে দিয়েছে যে সহগ দুটি সমান, তাহলে লিখছি শর্তানুসারে 2ncp সমান 2ncp প্লাস 2, এটা প্রশ্ন বলে দিয়েছে। আমরা সমবায় চ্যাপ্টারে ফর্মুলা পড়েছিলাম যে এনসিপি সমান যদি এনসিকিউ হয়, এখান থেকে দুরকম সিদ্ধান্তের কোন একরকম সিদ্ধান্ত আমরা নিতে পারবো। এক নম্বর হচ্ছে উপরের দুটো যেহেতু সেম, নিচের দুটো সেম হয়ে যাবে, অথবা যদি এটা না হয় তাহলে 2 নম্বর ফর্মুলা প্রয়োগ করতে পারবো কি, নিচের দুটোর যোগফল আমরা উপরেরটার সাথে সমান করে দিতে পারবো, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এন। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। লক্ষ্য করো আমরা এনসিপি সমান এনসিকিউ এরকম সমবায় দুটো দেখতে পাচ্ছি, তারা সমান বলেই দিয়েছে। তাহলে প্রথম সিদ্ধান্তটা প্রয়োগ করে দেখবো, যদি না হয় তখন দ্বিতীয়টার কাছে যাব। যদি এটার সাথে এটা সমান করে দিই, পি সমান পি প্লাস 2, তাহলে পি তো কেটে যাবে, তাহলে কার মান আমরা পাবো? আমরা কোনো কিছুর মান পাবো না। তার মানে প্রথম সিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো না। তার দ্বিতীয় সিদ্ধান্তটা কি বলছে, নিচের দুটো যোগ করব, পি যোগ পি প্লাস 2, এটা কার সাথে সমান না, তো উপরেরটার সাথে সমান হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো, দুরকম সিদ্ধান্তের কোন একরকম নিতে পারবো। এট এ টাইম দুটো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যে কোনো একটা নিতে পারা যাবে। কোনটা নিতে পারবো কোনটা পারবো না সেটা আমি বিস্তারিত এখানে বলেই ফেললাম। যে যদি নিচের দুটো সমান করে দিই তাহলে কিন্তু আমরা পি এর মান কখনোই খুঁজে পাবো না, তার জন্য ওই মানটা আমরা নিলাম না, আমরা সেকেন্ড পসিবিলিটিটা গ্রহণ করার চেষ্টা করেছি। এর ফলে কি হলো লক্ষ্য করো, 2p ইজ ইকুয়াল টু, এই 2টা ওদিকে চলে গেলে 2n মাইনাস 2, 2p ইজ ইকুয়াল টু ডান দিক থেকে 2 কমা নিলে n মাইনাস 1, ফাইনালি 2 যদি কেটে যায় কি পড়ে থাকলো, p ইজ ইকুয়াল টু n মাইনাস 1। বেশ, আমাদের প্রমাণ যেটা করতে দিয়েছিল সেটা তোমাদের সামনে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং কোনো জটিলতা নেই, কোনো সমস্যা নেই। আশা করি ধারাবাহিকভাবে 3টে পর্ব ধরে দ্বিপদ উপপাদ্য যেভাবে তোমাদের সামনে আলোচনা করা হলো, যেভাবে পরিবেশন করা হলো, যেভাবে একটার পর একটা সুবিন্যস্ত রূপে প্রবলেম তোমাদের সামনে দেখানো হলো, তোমরা যদি সত্যিকারে সঠিকভাবে বুঝে থাকো, ধারাবাহিকভাবে ক্লাসগুলো যদি করে থাকো, তাহলে দ্বিপদ উপপাদ্য সম্পর্কিত আর কোনো সমস্যা তো তোমাদের থাকবে না। এই দৃঢ় আশা এবং ভরসা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। এর পরবর্তীকালে আমরা নতুন একটা চ্যাপ্টার তোমাদের সামনে নিয়ে এসে আমরা আবার আগেকার মতো বিভিন্ন ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। আজকে এইটুকুই, এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।